স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং নিয়ে। প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রোগ্রামিং এর ধারণা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা কম্পিউটার প্রোগ্রামিং এর বিভিন্ন প্রজন্ম নিয়ে দেখেছিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং এর বিভিন্ন প্রজন্মগুলা কিভাবে সেগুলা শুরু হয়েছিল এবং বর্তমানে আমরা কোন প্রজন্মে আছি এবং সেটা কতটুকু সহজ করেছে আমাদের কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে। তো আমরা প্রথম প্রজন্ম পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম। আমি একটু রিপিট করে আবার সামনের দিকে যাব। তো দেখো, আমরা গত ক্লাস পর্যন্ত যা যা করেছিলাম আমি একটু রিভাইজ করছি। তার মধ্যে আমরা দেখেছিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং কি আসলে? কম্পিউটার প্রোগ্রামিং বলেছিলাম যে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কম্পিউটার প্রোগ্রামিং এমন একটা জিনিস যেটা এমন কিছু কোড যা ধারাবাহিকভাবে বর্ণনা করা থাকে কিছু নির্দেশনা যা সেট আকারে থাকে। তো আমরা এটা ডেফিনেশনে বলেছিলাম যে কম্পিউটারের সাহায্যে কোনো নির্দিষ্ট একটা কার্য সম্পাদন করার জন্য কম্পিউটারকে যে নির্দেশগুলো আমরা দিয়ে থাকি সাধারণত সেইগুলাই হচ্ছে সেগুলার সেটটাই হচ্ছে মূলত প্রোগ্রামিং। আ প্রোগ্রামিং এর জনকের কথা বলেছিলাম অ্যাডা লাভলেস। যার কারণে আজকে আমরা আধুনিক প্রোগ্রামিং ব্যবস্থা পেয়েছি এবং কম্পিউটারের অনেক সহজেই আমরা অনেক কাজ করতে পারছি। দেখো, যদি এমন হতো বিষয়টা যে কম্পিউটার প্রোগ্রামিং যদি না আসতো তাহলে সেই আলাদা, আলাদা করে যদি প্রত্যেকটা কাজ করতে হতো এবং এত সুযোগ সুবিধা আমরা কিন্তু কখনোই পেতাম না। আমরা যেকোনো কিছুর জন্য এখন সফটওয়্যার ব্যবহার করে থাকি। সফটওয়্যার বা অ্যাপস যেটাকে আমরা বলি এগুলা তৈরি করা এগুলা আসলে প্রোগ্রামিং। তো এই জিনিসগুলো যদি তৈরি না হতো তাহলে আমাদের প্রাত্যহিক যে কাজগুলো আমরা করতাম সেই কাজগুলা কিন্তু অবশ্যই অনেক কঠিন হয়ে যেত। যেমন তোমরা খুব সহজে স্মার্টফোনে এখন বিভিন্ন অ্যাপস ইউজ করো। অ্যাপস ইউজ করে অ্যাপসের মাধ্যমে অনেক কাজ করে ফেলো। যেমন ক্যালকুলেটরে আমরা খুব সহজেই কিন্তু বড় ধরনের হিসাব-কিতাব করতে পারি। তো এই কাজগুলা যদি আজকে স্মার্টফোনে তোমরা ক্যালকুলেটরের বিকল্প হিসেবে ব্যবহার করছো, তাহলে এই যে অ্যাপসের ধারণা যদি এটা না থাকতো, এই প্রোগ্রামের ধারণা যদি না থাকতো, আজকে এত ভালো, ভালো অ্যাপস আমরা পেতাম না। তাহলে এটা আমাদের জীবনকে অবশ্যই অনেক সহজ করে দিয়েছে। তো দেখো, তারপরে আমরা পড়েছিলাম বিভিন্ন স্তরের ভাষার মধ্যে ১ম প্রজন্ম, ২য় প্রজন্ম, ৩য় প্রজন্ম, ৪র্থ প্রজন্ম এবং ৫ম প্রজন্ম। এগুলা নিয়ে আমরা দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে স্তরগুলা, ২ টা স্তরে যে আমরা ভাগ করেছিলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি, কি পড়েছিল তোমরা দেখেছো যে লো লেভেলের মধ্যে ছিল ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন। এই ২ টা হচ্ছে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। এর মধ্যে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন যেটাকে আমরা বলি যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, এগুলাকে আমরা লো লেভেল ভাষা হিসেবে বলে থাকি। থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশন হচ্ছে সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলা বহুল ব্যবহৃত হয় বর্তমান সময়ে। তো এগুলো আমরা দেখেছিলাম। ১ম প্রজন্ম ফার্স্ট জেনারেশনের এই সুবিধা অসুবিধা দেখেছিলাম যে ১ম জেনারেশনে বলেছিলাম ১ম জেনারেশন হচ্ছে মেশিন ভাষা। মেশিনের ডিরেক্ট যে ভাষাটা আছে সেটা হচ্ছে আমাদের মেশিন ভাষা যা 0 এবং 1 দিয়ে যেখানে প্রোগ্রামিং করতে হতো। যেটা খুবই কষ্টসাধ্য একটা বিষয় ছিল। তবে মেশিনের জন্য সেটা অনেক উপকারী ছিল। কারণ অল্প সময়ের মধ্যে আমরা সেটাকে রান করতে পারতাম। সেটা যেকোনো কার্য নির্বাহ করতে কম সময় লাগতো। কিন্তু যে প্রোগ্রামার সেই প্রোগ্রামারের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যেত। ওইগুলো আমরা দেখেছিলাম। মেশিন ভাষার সুবিধা অসুবিধা আমরা দেখেছিলাম যে সবচেয়ে কম পরিমাণ লজিক ব্যবহার করতে পারি। মেমোরি পরিসরও কম লাগে। মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয় সেই প্রোগ্রামটা দ্রুত নির্বাহ হয়। একটু আগে আমি বললাম তোমাদেরকে যে যেহেতু মেশিন ডিরেক্ট সেই ভাষাটা বুঝতে পারে, তাই মেশিনের কাছে কি নির্দেশনা আসছে সেটা জানা এবং বোঝা খুব সহজ হয় এবং অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারে। উদাহরণস্বরূপ আমি বলেছিলাম যে যদি আমরা ২ টা বিভিন্ন ভাষাভাষী মানুষের কথা বলি তাহলে তুমি যেমন বাংলা ভাষা সহজেই বুঝতে পারো বা আমি যেমন বাংলা ভাষা সহজেই বুঝতে পারি, যদি আমাকে চাইনিজ ভাষা বলে তাহলে আমার নিশ্চয়ই বুঝতে
কষ্টসাধ্য হবে অথবা আমি হয়তো বুঝবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে ৩য় একজন ব্যক্তির সহায়তা নিতে হবে যে চাইনিজ ভাষাও বোঝে এবং বাংলা ভাষাও বোঝে। তাহলে এই যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাকে ভাষাটা যখন বলবে সেই ট্রান্সলেট করে সে বাংলাতে সেটা বলবে। চাইনিজ ভাষাটাকে সে ট্রান্সলেট করে ১ম এ বাংলায় বলবে। তাহলে এই যে ট্রান্সলেট করলো, এই ট্রান্সলেট করতে তার কিছু সময় অবশ্যই লাগবে। এই যে ট্রান্সলেট করতে নিশ্চয়ই তার কিছু সময় লাগবে। এই যে সময়টা লাগলো, এই সময়টা কিন্তু অতিরিক্ত সময় লাগলো। যদি ডিরেক্ট কমিউনিকেশন হতো একজন চাইনিজের মধ্যে অথবা একজন বাঙালির সাথে যে ডিরেক্ট কমিউনিকেশন এর বিষয়টা আছে, একজন বাংলা ভাষাভাষী মানুষ আরেকজন বাংলা ভাষাভাষী মানুষের সাথে যখন কমিউনিকেট করে, তখন তারা ডিরেক্ট একজনের ভাষা আরেকজন বুঝতে পারে। যার কারণে তাদের অ্যান্সার দিতে এবং এই যে তথ্য আদান-প্রদান হচ্ছে তাদের মধ্যে, সেটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়। কিন্তু যখনই ২ টা ভিন্ন ভাষাভাষী চলে আসে, তখন তাদের মধ্যে যদি তারা পরস্পরের ভাষা না বোঝে, সেই ক্ষেত্রে একজন মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় যে মাঝখানে থাকবে এবং ২ জনের ভাষাকে ট্রান্সলেট করে ২ ভাষাতে রূপান্তর করে তাদেরকে বলবে। তাহলে দেখো কতটা সময় ব্যয় হচ্ছে এখানে। একজন চাইনিজ সে বাংলা ভাষাভাষী কাউকে কোনো কিছু বোঝাতে চাইলে আগে সেই ইন্টারপ্রেটরের কাছে বলতে হচ্ছে যে এটাকে আ আ ট্রান্সলেট করে দিবে। তাহলে তাকে যখন বলবে, বলার পরে সে এইটাকে ট্রান্সলেট করবে। ট্রান্সলেট করে বাংলা ভাষায় এটা তখন বাংলা ভাষাভাষী মানুষকে বুঝাবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো একটা বেশ বড় একটা সময়ের গ্যাপ চলে আসতেছে। ঠিক একইভাবে একজন মানুষের ক্ষেত্রে যেমন অন্য একটা ভাষাকে কনভার্ট করতে সময় লাগে এবং সেটা বুঝাতে সময় লাগে, কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। কম্পিউটারে আমরা মেশিন ভাষা এইজন্য বলেছি মেশিন ভাষাটা মেশিন ডিরেক্ট বুঝতে পারে। যার কারণে মেশিনের কাছে খুব সহজ হয় মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখলে। তখন মেশিন সহজেই বুঝতে পারে। কিন্তু আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলাতে দেখা গেছে যে এই জিনিসগুলো থাকে না। তাহলে মেশিন ভাষায় মেশিনের জন্য সহজ। আবার যেহেতু সেখানে 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লিখতে হয়, তাই একজন প্রোগ্রামারকে খুবই দক্ষ হতে হয় এবং একজন প্রোগ্রামার সেটা দিয়ে কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে তার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আরো আমরা সুবিধায় পড়েছিলাম যে এটা দ্রুত সময়ের মধ্যে এটা নির্বাহ করে। যেহেতু আমি বলেছি যে সে সহজে বুঝতে পারে তাই কি কাজ করতে হবে নির্দেশনাগুলা সে সহজে জেনে যায় এবং সে দ্রুত সে কার্য নির্বাহ করতে পারে। আরেকটা আমরা সুবিধার মধ্যে দেখেছিলাম যে মেশিন ভাষায় যে প্রোগ্রামার থাকে তাকে অবশ্যই ওই মেশিনের সম্পর্কে সঠিক তথ্য জানতে হয়, মেশিনের গঠন সম্পর্কে জানতে হয়। আর যেহেতু মেশিনের গঠন সম্পর্কে জানতে হয় সেহেতু সে অনেক এক্সপার্ট সেটা আমরা বুঝতেই পারছি। তাহলে বোঝা যায় যে মেশিন ভাষায় যে প্রোগ্রাম রচনা করে সেই প্রোগ্রামার অনেক দক্ষ হয়ে ওঠে নিজে থেকেই। কারণ সে মেশিনের জন্য ডিরেক্ট প্রোগ্রাম রচনা করছে। আর অসুবিধার মধ্যে আমরা দেখেছিলাম যে যেহেতু মেশিন ভাষায় 0 এবং 1 ব্যবহার করে থাকি, 0 এবং 1 ব্যবহার করার কারণে মেশিনের আ মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম তৈরি করতে গেলে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয় এবং কষ্টসাধ্য হয়ে যায়। যেহেতু শুধু 0 এবং 1 দিয়ে লিখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে মেশিন ভাষায় যখন আমরা প্রোগ্রাম রচনা করি, সেখানে যদি কোনো ভুল ত্রুটি আসে, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো যে যখনই আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি করলাম এবং তাতে কোনো ভুল হলো যেহেতু 0 এবং 1 ব্যবহার করা হয়েছে। তাই কোথায় অনেক বড় যদি প্রোগ্রামটা হয়, ছোট হলে ঠিক আছে সেখানে হয়তো আমরা সহজেই খুঁজে বের করতে পারি যে আসলে ভুলটা কোথায় হয়েছে। কিন্তু যখন সেটা অনেক বড় প্রোগ্রাম হয় তখন সেই ক্ষেত্রে 0 0 র জায়গায় যদি 1 চলে আসে তাহলে দেখো 0 র জায়গায় 1 চলে আসলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এবং প্রোগ্রামের মধ্যে একটা বিশাল বড় ধরনের পার্থক্য হয়ে যেতে পারে। তাই এখানে ডিবাগ করাটা কিন্তু অনেক কষ্টসাধ্য। যে এখানে বাগ ফিক্স করা যে কোথায় বাগ হয়েছে বা কোথায় ভুল বা ত্রুটি হয়েছে এটা খুঁজে বের করা এবং সেটা সমাধান করতে কিন্তু সময়ের প্রয়োজন হয়। এইজন্য মেশিন ভাষাটা একটু কষ্টসাধ্য। তো এইটা একটা অসুবিধা মেশিন ভাষা। আর মেশিন ভাষার জন্য অবশ্যই মেশিনের আর্কিটেকচার সম্পর্কে জানতে হয়। ব্যাপার হচ্ছে যে মেশিন ভাষায় তৈরি করা কোনো একটা সফটওয়্যার যেই মেশিনের জন্য তৈরি করা হয়েছে সেই মেশিন ছাড়া অন্য মেশিনে কিন্তু চলে না। তো এইটা একটা বড় ধরনের সমস্যা। এখন প্রত্যেক মেশিনের জন্য যদি আমাদের আলাদা করে প্রোগ্রাম রচনা করতে হয় সেটা কিন্তু সত্যিই একটা যন্ত্রণাদায়ক বিষয়। যেহেতু এত, এত আ কম্পিউটারের জন্য বা এত মেশিনের জন্য যদি আলাদা করে প্রোগ্রাম রচনা করতে হয় তাহলে সেইটা আসলেই ফলপ্রসূ হবে না।
তাই মেশিন ভাষার এটা একটা অসুবিধা। মেশিন ভাষায় এগুলা সবই বলেছি তোমাদেরকে যে ডিবাগ করা বা পরিবর্তন করা কষ্টসাধ্য। দেখো, আজকে আমরা দেখব যে ২য় প্রজন্ম বা অ্যাসেম্বলি ভাষা। তো মেশিন ভাষায় কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম দেখেছি। আর কিছু সুবিধাও পেয়েছি আমরা। কিন্তু সেখানে অসুবিধার পরিমাণ একটু বেশিই ছিল। তো এত অসুবিধা থাকলে আজকের এই আধুনিক কম্পিউটার আমরা পেতাম না। তাই সবসময়ই বিজ্ঞানীরা এগুলা নিয়ে গবেষণা করেছে এবং যারা এগুলা এগুলা নতুন কিছু করে ডেভেলপ করার চেষ্টা করেছে যে আরো সহজ করা যায় কিনা, একজন ইউজারের কাছে কত সহজভাবে প্রোগ্রামটাকে উপস্থাপন করা যায় সেই জন্য সবসময় বিজ্ঞানীরা বা ডেভেলপাররা চেষ্টা করেছে। দেখো, তো প্রথম জেনারেশনে আমরা দেখেছিলাম যে প্রথম প্রজন্মে মেশিন ভাষার সুবিধা অসুবিধা দেখলাম আমরা। এখন দেখো, দ্বিতীয় প্রজন্মের ভাষার ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের ভাষাকে আমরা সাধারণত অ্যাসেম্বলি ভাষা বলে থাকি। অ্যাসেম্বলি ভাষা কি আসলে? দেখো, অ্যাসেম্বলি ভাষা কে সাংকেতিক ভাষা বলে। সাংকেতিক বা এটাকে ন্যামনিকও বলে থাকে। দেখো, পরে বলছি ন্যামনিক বিষয়টা কি। দেখো, এর প্রচলন শুরু হয় ১৯৫০ সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। তো দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল সেখানে মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষা আরেকটু জনপ্রিয় হয়েছে। এখন জনপ্রিয় হওয়ার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। অবশ্যই আগে যে ভাষাটা ছিল তার থেকে অ্যাসেম্বলি ভাষায় আরো কিছু সুযোগ সুবিধা নিশ্চয়ই এড করা হয়েছে। যার কারণে এটা একটু বেশি জনপ্রিয় ছিল সেই সময়ে। তো এখানে আম আ এখানে সংজ্ঞা থেকেই দেখতে পাচ্ছি যে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলে। তাহলে আমরা যখন ১ম প্রজন্মের ভাষা পড়েছি, ১ম প্রজন্মের ভাষাতে আমরা দেখেছি যে ১ম প্রজন্মে 0 এবং 1 এই ২ টা ডিজিট ব্যবহার করেই কিন্তু প্রোগ্রামিং করা হতো। তাহলে 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রামিং করার ক্ষেত্রে যখন কোনো সংকেত চলে আসে, তার মানে এইখানে আমি আরেকটু সহজ কিছুর একটা আভাস আমরা পাচ্ছি এখানে। তো অ্যাসেম্বলি ভাষার পুরা নির্দেশে সাধারণত ৪ টা অংশ থাকতে পারে। সেই অংশগুলা কি, কি? দেখো, লেভেল, অপকোড এবং অপারেন্ড। এই জিনিসগুলা এমসিকিউর জন্য একটু জেনে রাখবে যে অ্যাসেম্বলি ভাষা পুরা নির্দেশ, যে নির্দেশগুলা দেয়া হয় সেই নির্দেশগুলাকে লেভেল, অপকোড এবং অপারেন্ড আর মন্তব্য, এই ৪ টা ভাগে ভাগ করা হয়ে থাকে। অ্যাসেম্বলি ভাষা যেহেতু আমরা বলেছি যে অ্যাসেম্বলি ভাষাটা আসছে এবং জনপ্রিয় হয়েছিল ২য় প্রজন্মের কম্পিউটারের ক্ষেত্রে। এখন কখন সেটা আ জনপ্রিয় হতে পারে? তো সেটা জনপ্রিয় হওয়ার জন্য অবশ্যই তার কিছু সুবিধা আছে। যার কারণে সেই ভাষাটা সেই সময় খুব জনপ্রিয় ছিল। তাহলে দেখো যে সুবিধাগুলা কি, কি আমরা যদি দেখি। এই ভাষায় দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা সম্ভব। তো যেখানে আমরা মেশিন ভাষাতে দেখেছিলাম যে মেশিন ভাষার প্রোগ্রাম দক্ষতার ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি দক্ষ ছিল না। কারণ হচ্ছে সেখানে 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে প্রচুর ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা ছিল এবং সেটা ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করাও কিন্তু একটু কষ্টসাধ্য ছিল। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি ভাষা আরো দক্ষ এবং সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা করা যায়। এই ভাষায় রচিত প্রোগ্রামে ভুলের পরিমাণ কম হয় এবং সহজে তা নির্ণয় এবং সংশোধন করা যায়। আমরা যখন মেশিন ভাষা দেখেছিলাম, দেখো মেশিন ভাষাতে আমরা বলেছিলাম যে মেশিন ভাষায় ডিবাগ করা কষ্টসাধ্য বা বাগ ফাইন্ড করা বা বাগ ফিক্স করা সেটা কিন্তু একটু কষ্টসাধ্য। যেহেতু 0 এবং 1 দিয়ে রচনা করা, যদি একটা বড় প্রোগ্রাম আমরা লিখতে চাই, যেমন ধরো আমরা একটা গেম রচনা করতেছি। তো গেম রচনা করার ক্ষেত্রে যখন একজন প্রোগ্রামার একটা গেম তৈরি করছে, তো তখন
এমন যদি হয় যে একটা নির্দেশনা দিতে হবে যে গেমের ক্ষেত্রে আমরা ধরো রাইট হ্যান্ডে পাঞ্চ করবে। এখন ডান হাত দিয়ে একটা ঘুষি মারবে। এইরকম কোনো একটা নির্দেশনা আমরা কম্পিউটারকে দিতে চাই। তাহলে 0 এবং 1 দিয়ে সেটা রচনা করতে গেলে সেখানে ধরো 1010 এইরকম একটা নির্দেশনা দিতে হবে। তো সেইখানে যদি আমরা 1010 র পরিবর্তে প্রোগ্রামার ভুল করে 0101 দিয়ে দিল। অথবা সেটা গেমের ক্ষেত্রে না হয়ে যদি আ এমন চিন্তা করো যে একটা মেশিন তৈরি করা হলো যেই মেশিনটা আ সেটা অপারেশন থিয়েটারে ব্যবহার করা হবে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে অপারেশন করার ক্ষেত্রে অথবা ইনজেকশন পুশ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এখন মজার বিষয় হচ্ছে যদি মেশিন ভাষায় সেই প্রোগ্রামটা রচনা করা হয়, তাহলে ওই যে রোবটটা বা ওই যে মেশিনটা, সেই মেশিনটাকে যখন আমি নির্দেশনা দিব, সফটওয়্যারের মাধ্যমে আমাকে নির্দেশনা দিতে হবে প্রোগ্রাম রচনা করে। কারণ মেশিন তো নিজে থেকে কিছু করতে পারবে না। মেশিনকে যে নির্দেশনাগুলো দিব, সেই নির্দেশনা অনুযায়ী মেশিন কাজ করবে। এখন ওই মেশিনকে ইনজেকশন পুশ করার জন্য যদি বলা হয়, ঐরকম একটা সফটওয়্যার তৈরি করতে হয়। তো মেশিনকে আগে থেকে কিন্তু নির্দেশনা দেয়া থাকবে যে সে কত সেন্টিমিটার পর্যন্ত ইনজেকশনটা পুশ করবে। তারপর কত সেকেন্ড পরে সে ইনজেকশনে চাপ দিবে এবং ইনজেকশনটা বের করে আনবে। এখন ধরো 1010 নির্দেশনাটা এইটাই নির্দেশ করে যে সে ৩ সেন্টিমিটার পর্যন্ত ইনজেকশনটা আ যে রোগী আছে রোগীর শরীরে প্রবেশ করাবে। এখন এই 1010 র পরিবর্তে যদি কেউ ভুল করে 1101 লিখে ফেলে, তাহলে সেইটা যদি এমন কিছু বহন করে যে ইনজেকশনটা ১০ সেন্টিমিটার পর্যন্ত রোগীর শরীরের ভিতরে প্রবেশ করানো হবে। সেক্ষেত্রে চিন্তা করো যে অপারেশন থিয়েটারে যদি এরকম একটা মিস্টেক হয় তাহলে কেমন একটা বিষয় হবে? যে সে ৩ সেন্টিমিটারের জায়গায় ১০ সেন্টিমিটার ইনজেকশন পুশ করে দিল। তাহলে ইনজেকশন তার হাতের এক পাশ দিয়ে যেয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। তো মেশিন তো আর এটা বুঝতে পারবে না। মেশিন যদি এটা বুঝতে না পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তখন রুগী বাঁচার জায়গায় কিন্তু রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রোগ্রাম রচনা করার পর সেইটা অবশ্যই অনেকবার ট্রায়াল দিয়ে তারপরে সেখানে নেয়া হবে। তারপরে জাস্ট এটা একটা বলার বিষয় যে যদি আমরা 0 র জায়গায় 1, 1 এর জায়গায় 0 দিয়ে দেই তাহলেই কিন্তু আমার প্রোগ্রামে গরমিল হয়ে যাবে। এইজন্যে মেশিন ভাষাটা কিন্তু একটু ট্রিকি ছিল। তো ওইটা খুঁজে বের করা কোথায় 0 কোথায় 1 এটা নির্ণয় করাটাও কিন্তু একটু টাফ হয়ে গিয়েছিল মেশিন ভাষার ক্ষেত্রে। সেইটাকে সমাধান করার জন্যই কিন্তু চলে আসলো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষায় কিছু সংকেত ব্যবহার করার কারণে 0 এবং 1 এর যে প্রভাবটা আছে সেই প্রভাবটা চলে যায়। এবং এটা দিয়ে একটু দক্ষ প্রোগ্রাম আমরা রচনা করতে পারি। এইজন্যই বলা হয়েছে যে এই ভাষায় রচিত প্রোগ্রামে ভুলের পরিমাণ কম হয় এবং সহজে তা নির্ণয় করা এবং সংশোধন করা সম্ভব হয়। দেখো অ্যাসেম্বলি ভাষার কিছু অসুবিধা আছে। যেহেতু সুবিধা আছে, অসুবিধা থাকবে এটা আমরা বুঝতেই পারি। অসুবিধার মধ্যে কি আছে দেখো। প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। মানে মেশিনের যে আর্কিটেকচার আছে তার উপর নির্ভরশীল। সুতরাং মেশিনের অভ্যন্তরীণ সংগঠনের ধারণা ছাড়া প্রোগ্রাম রচনা করা অসম অসম্ভব একটা বিষয়। তাছাড়া এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে নাও চলতে পারে। তাহলে দেখো এইখানেও কিন্তু আমাদের সেই লিমিটেশন থেকেই যাচ্ছে অ্যাসেম্বলি ভাষার মধ্যে। অ্যাসেম্বলি ভাষার যদি আমাদের প্রোগ্রাম রচনা করতে হয় সেক্ষেত্রে মেশিনের যে সংগঠনটা, যেমন তোমার একটা পার্সোনাল কম্পিউটার আছে। এখন তোমার পার্সোনাল কম্পিউটারের গঠন কেমন? তোমার পার্সোনাল কম্পিউটার উম কি ধরনের আর্কিটেকচারে তৈরি? এই প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে প্রোগ্রামারের। এখন তোমার কম্পিউটার না দেখে, তোমার কম্পিউটার আর্কিটেকচার না জেনে কিন্তু সেটার জন্য প্রোগ্রাম রচনা করা সম্ভব হবে না অ্যাসেম্বলি ভাষায়। তো এটা যদি হয় তাহলে একজন প্রোগ্রামার প্রত্যেকটা কম্পিউটার দেখে, দেখে সেটার আর্কিটেকচার শিখে তারপরে তার জন্য প্রোগ্রাম রচনা করা, এটা কিন্তু একটা অসুবিধার বিষয়। তারপর দেখো বলা হয়েছে যে আ এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে নাও চলতে পারে। তাহলে এটা আরেকটা বড় সমস্যা। এক মেশিনের প্রোগ্রাম যদি আরেক মেশিনে না চলে সেই মেশিন ভাষার মতনই অবস্থা হয়ে গেল। যে আমরা এখন যেমন ধরো যে আমরা একটা প্রোগ্রাম রচনা করতেছি। তো প্রোগ্রাম রচনা করলে সেই প্রোগ্রামটা আমরা একটা গেম তৈরি করলাম বা অন্য কোনো একটা আমরা প্রোগ্রাম রচনা করলাম যেটা সকল ইউজারের জন্য। তো আমাদের উদ্দেশ্যই থাকে যে আমরা আ ওই ইউজারগুলো একটা নির্দিষ্ট গ্রুপ বা অনেকগুলা ইউজার বা সেটা টাকা দিয়ে কিনতে হতে পারে অথবা ফ্রিতেও আমরা দিতে পারি। তো একজন ডেভেলপার মনে করলো যে সে সবার জন্য একটা প্রোগ্রাম তৈরি করবে। তাহলে তার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন এটা ব্যবহার করতে পারে। এখন বিষয়টা যদি এমন হয় যে সেটা তার মেশিনের গঠন না জেনে সেটা তৈরি করতে পারবে না সে এবং ওই প্রত্যেকটা একটা সফটওয়্যার কেবলমাত্র একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারবে।
বাকি অন্য কোনো কম্পিউটারে চলবে না, তাহলে সেটা কিন্তু খুবই সমস্যার একটা বিষয় হয়ে যায়। তো দেখো যে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যত কম্পিউটার আছে সকল কম্পিউটারেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড চলে। তো আগের কিছু কম্পিউটার বা আগের অপারেটিং সিস্টেম যেগুলো আছে সেগুলোতে নাও চলতে পারে বা ভালোভাবে নাও চলতে পারে, বা মাইক্রোসফট ওয়ার্ডের নির্দিষ্ট ভার্সন কিন্তু মাইক্রোসফট অফিস যে নির্দিষ্ট ভার্সন আছে, যেমন ধরো 2010-12 বা 2010-11-15-17-19 যাই বলো, তো এগুলোর জন্য একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ কত কত বিটের মধ্যে চলবে। তো এই ধরনের একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, কিন্তু ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করা সকল কম্পিউটারেই কিন্তু সেটা চলবে। তাহলে এইখানে অপারেটিং সিস্টেমের যে এই যে তুমি মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করবা, তোমার কম্পিউটারটা যদি শুধু তোমার কম্পিউটারেই যদি ইনস্টল হয় এবং অন্য কারো কম্পিউটারে সেই মাইক্রোসফট ওয়ার্ডটা যেটা তারা তৈরি করলো না চলে, তাহলে এরকম কোটি কোটি মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করতে হবে, লিখতে হবে কোটি কোটি কম্পিউটারের জন্য, যেটা অবশ্যই সহনীয় কোনো বিষয় না এবং যেটা সম্ভবও না। তো এটা আসলে কোনো সুবিধা হতে পারে না। এই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো সফটওয়্যার বা আমরা যদি অ্যাপস তৈরি করি অথবা কোনো প্রোগ্রাম তৈরি করি, সেই প্রোগ্রামটা যেই মেশিনের জন্য তৈরি করা হয় সেই মেশিনেই চলবে। অন্য কোনো মেশিনে যেয়ে আমরা সেটাকে ইনস্টল করতে পারবো না বা সেটা চলবে না। তাহলে এটা একটা সমস্যা এবং অন্যতম বড় সমস্যা। তারপরে দেখো, এই ভাষায় প্রোগ্রাম রচনা মেশিন ভাষার তুলনায় সহজতর হলেও যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এখানে যেহেতু কিছু সংকেতের কথা বলেছি, তাহলে আগেরটা 0 এবং 1 ছিল মেশিন ভাষাতে আমরা দেখেছি, তো 0 এবং 1 দিয়ে তো আমরা জানি যে এটা কষ্টসাধ্য। এখন অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রেও এইটাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য, কারণ যদিও এখানে 0 এবং 1 নেই, তারপরেও এখানে কিন্তু যে সংকেতগুলো ব্যবহার করা হয়েছে সেই সংকেতগুলো সম্পর্কে জানতে হবে, সংকেতগুলোর ব্যবহার সম্পর্কে জানতে হবে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে সংকেত ব্যবহার করাটাও কিন্তু একটু কষ্টসাধ্য বিষয়। হ্যাঁ, এটা মেশিন ভাষার থেকে আরেকটু সহজতর, কিন্তু স্টিল এটার মধ্যে সমস্যা আছে এবং এটা একটু কষ্টসাধ্য। মেশিন ভাষার মতন অত কষ্ট না হলেও তারপরেও কষ্টসাধ্য। আমরা যেহেতু সবকিছু সহজভাবে করতে চাই, দ্রুত সময়ের মধ্যে করতে চাই, তো একটা সফটওয়্যার তৈরি করতেই যদি আমাদের অনেক সময় লেগে যায়, তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু স্থবির হয়ে যাবে। তো এই জন্যে আহ, আমরা আরো ইমপ্রুভমেন্ট চাচ্ছি, যার কারণে আজকে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা চলে আসতে পেরেছি। তো এটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি দ্বিতীয় প্রজন্মের ভাষা, দেখো। তো এইখানে আহ, যেটা বলেছি যে এটা সহজতর হলেও কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ একটা বিষয়। আচ্ছা, দ্বিতীয় প্রজন্মের সুবিধা অসুবিধা আমরা দেখলাম। দেখো, এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে। তৃতীয় প্রজন্মের ভাষায় দেখো, যেটাকে আমরা বলি উচ্চতর বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এইখানে এসে অনেকটাই সহজ হয়ে গিয়েছে আমাদের, এবং পুরো সিস্টেমটাই অন্যরকম হয়ে গিয়েছে এখানে তৃতীয় প্রজন্মের ভাষায় বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন আমরা চলে আসছি। দেখো, আমাদের ডেভেলপারদের জন্য আরো বেশি সহজ হয়ে গিয়েছে এবং ইউজারের জন্য ইউজ করা বেশি সহজ হয়েছে। উচ্চতর ভাষাটা কি আসলে? দেখো, উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষা মানুষের ভাষার সাথে মিল আছে। তাহলে আমরা যেই ভাষায় ব্যবহার করে থাকি, প্রোগ্রাম যদিও ইংরেজি ভাষায় লেখা হয়, সেই ভাষার কথাই বলছি, যে মানুষের ভাষা, উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষা হচ্ছে মানুষের ভাষার সাথে অনেকটা মিল আছে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা হয়। তাহলে দেখো, এটা বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা হয়। আগেরগুলোতে আমরা যেমন দেখেছি যে যখন দ্বিতীয় প্রজন্ম বা প্রথম প্রজন্মের ভাষা নিয়ে আমরা আলোচনা করেছি, অ্যাসেম্বলি ভাষা বা মেশিন ভাষা, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা যে কোনো মেশিনেই কিন্তু চলতো না। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা উচ্চতর ভাষার ক্ষেত্রে এটা মানুষের ভাষার মতন, এবং এটা যেকোনো মেশিনই সাধারণত আমরা এই ভাষায় তৈরি করা প্রোগ্রাম রচনা করে সেটা ব্যবহার করতে পারি। সুবিধা কি? দেখো, সুবিধা হচ্ছে
এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। তাহলে দেখো, একটু আগেই আমরা যেটা বলেছি যে মাইক্রোসফট ওয়ার্ড যদি আমার কম্পিউটারের জন্য একটা তৈরি করতে হতো, আবার তোমার কম্পিউটারে তৈরি করার জন্য আরেকটা করতে হতো, এরকম করে কোটি কোটি মাইক্রোসফট ওয়ার্ড ইউজার আছে, তাহলে কোটি কোটি কম্পিউটারের জন্য কোটি কোটি পিস মাইক্রোসফট ওয়ার্ড রচনা করতে হতো, যেটা আসলে শ্রম সাপেক্ষ এবং যেটা একরকম অসম্ভব প্রায়। তো কারণ হলো সেটার জন্য প্রত্যেকটা মেশিনের সংগঠন সম্পর্কে আগে জানতে হতো, তারপরে সেটা তৈরি করতে হতো। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণেই আজকে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড যখন তারা ডেভেলপ করে যখন তারা এটা বাজারে ছাড়ে, তখন আমরা জাস্ট ডাউনলোড করে আমাদের কম্পিউটারগুলোতে ইনস্টল করে নিই। তারা কিন্তু আমার কম্পিউটার সম্পর্কে জানে না যে আসলে আমার কম্পিউটার কেমন। তাদের যে রিকোয়ারমেন্ট আছে তারা সেটা বলে দেয়, সেই রিকোয়ারমেন্টে যদি আমার কম্পিউটার পড়ে তাহলে আমার কম্পিউটারে আমি সেটা ইনস্টল করতে পারবো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা হচ্ছে, সবচেয়ে বড় সুবিধা হলো এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়। তো এইটা অনেক বড় একটা সুবিধা, যে আমরা একটা সফটওয়্যার ব্যবহার করে সেই সফটওয়্যারটা, একটা সফটওয়্যারই আমরা যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারছি। এটা অনেক বড় একটা সুবিধা। লো লেভেলের চেয়ে হাই লেভেলের ভাষা শেখা মানুষের জন্য বেশি সহজ। তাহলে দেখো, লো লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই বলো বা মেশিন ভাষাই বলো, সেইগুলাতে প্রোগ্রামার কিন্তু খুব কম পাওয়া যেত, কারণ সেই ভাষাটা ছিল অনেক কঠিন ভাষা। তো এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন আসছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কারণে এটা মানুষের ভাষার সাথে মিল থাকার কারণে মানুষ সহজেই সেটা বুঝতে পারে এবং সেটা মানুষ সহজে শিখতে পারে। তো যত বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ শিখবে, তত বেশি ডেভেলপার বা প্রোগ্রামার আমরা পাবো, তত বেশি প্রোগ্রাম রচনা করতে পারবো। তাহলে এটা অবশ্যই একটা বড় সুবিধা। হাই লেভেল ভাষায় দ্রুত প্রোগ্রাম লেখা যায়, যেহেতু বলেছি যে এটা ইংরেজি ভাষার সাথে মিল আছে, বা আমরা নর্মালি মানুষ যে কথাগুলো বলে থাকে, যে ভাষায় কথা বলে সেই ভাষার সাথে যেহেতু হাই লেভেল ভাষার মিল থাকে, তাই হাই লেভেল ভাষায় প্রোগ্রাম রচনা করাটা অনেক দ্রুত সময়ের মধ্যে প্রোগ্রাম রচনা করা যায়। তো এইটা অনেক বড় একটা সুবিধা। তো লো লেভেলের চেয়ে হাই লেভেল ভাষা শিখা মানুষের জন্য বেশি সহজ, কারণ লো লেভেল ভাষায় জিরো এবং ওয়ান এর যে ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে নাই। আমরা নর্মালি মানুষ যে ভাষায় কথা বলি, এই ভাষাগুলো আমাদের আয়ত্তে চলে আসে যেভাবে, ঠিক একইভাবে আমরা খুব সহজেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। হাই লেভেল ভাষার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলো কি দেখি আমরা। কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না, তাই এই ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারে চালাতে অনুবাদক প্রয়োজন হয়। দেখো, শুরুর দিকে আমি আজকে ক্লাসের শুরুর দিকে যে কথাটা বলেছিলাম, যে দুইজন ভাষাভাষীর ক্ষেত্রে যেভাবে একজন ট্রান্সলেটরের দরকার হয়, যে ট্রান্সলেট করে করে ভাষা, একজনের ভাষা আরেকজনের ভাষাতে কনভার্ট করে তাকে বুঝিয়ে দেয়, আবার তার ভাষা তার কাছ থেকে শুনে কনভার্ট করে আবার আগের জনেরকে বুঝিয়ে দেয়। তাহলে এই যে ট্রান্সলেট করছে, ট্রান্সলেট করতে সময় লাগবে। তো সময় লাগার কারণে দেখো, ট্রান্সলেট করবে, একটা ট্রান্সলেট প্রোগ্রামের প্রয়োজন হয় তখন এইখানে। তো সরাসরি কম্পিউটার হাই লেভেল ভাষা বুঝতে পারে না, যেহেতু আমরা জানি যে কম্পিউটার একটা মেশিন, আর মেশিন জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু বোঝে না। তাহলে এটাকে আমরা যখন মানুষের ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করব, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম রচনা করব, সেটা কম্পিউটার সহজে বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তো কম্পিউটার যদি বুঝতে না পারে তাহলে তাকে কি করতে হবে, বুঝাতে হবে, আর বোঝানোর জন্য একটা ইন্টারপ্রেটারের প্রয়োজন হবে, এই মাঝখানে একটা অনুবাদক প্রোগ্রামের দরকার হবে। সেই অনুবাদক প্রোগ্রাম কি করবে, আমাদের কাছ থেকে যে ভাষাটা এটা নিবে, নিয়ে সে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। তাহলে নিশ্চয়ই এটা করার জন্য সময় প্রয়োজন হবে। তো এই যে ট্রান্সলেট করবে, সেই ট্রান্সলেট করার জন্য তার সময়ের প্রয়োজন হয়। এই সময়ে এই সময়টাই ঢিলে হয়ে যায়। তাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এটা একটা অসুবিধা, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না, এটার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। আর এই কারণে কিন্তু এটা দেরি হয়। দেখো, প্রোগ্রাম রান করতে বেশি সময় এবং বেশি মেমোরির প্রয়োজন হয়। এখন দেখো, বেশি সময় এবং বেশি মেমোরির প্রয়োজন হয়, এটা বলতে আসলে কি বুঝলাম। যেহেতু আমি বলেছি যে এখানে একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, তাহলে অনুবাদক প্রোগ্রাম অনুবাদ করবে, তারপরে মেশিনকে সেটা বোঝাবে।
এটার জন্য দরকার হয়। তো দেরি হচ্ছে। আচ্ছা, এটা একটা বড় জিনিস। তো এটার জন্য দেরি হচ্ছে। পাশাপাশি আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে বেশি মেমোরির প্রয়োজন হয়। কেন মেমোরির প্রয়োজন হয়? কারণ হলো তুমি যেহেতু যেমন ধরো তুমি আ কাউকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছো। তাহলে তোমরা ২ জন ধরো রেস্টুরেন্টে গিয়েছো। ২ জনের পাশে যদি আরেকজন আসে, তখন আ যে ২ জন, একজন বাংলাদেশী, একজন আমেরিকান অথবা একজন ধরো আম চাইনিজ। তাহলে তোমরা নিজেরা যেহেতু কমিউনিকেট করতে পারবা না, তাই আরেকজন, ৩য় একজন ব্যক্তি লাগবে যে ট্রান্সলেটর এর কাজটা করে দিবে তোমাদেরকে। তাহলে এই যে দোভাষী নিয়ে যাবে, নিশ্চয়ই রেস্টুরেন্টে গেলে ওই চাইনিজের পাশাপাশি তাকেও তোমাকে খাওয়াতে হবে। তাহলে এখানে কিন্তু এক্সট্রা খরচ হয়ে গেল। একইভাবে কম্পিউটার যখন এখানে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে, তখন অনুবাদক প্রোগ্রাম নিজে রান হওয়ার জন্য কিন্তু আরো বেশি মেমোরির প্রয়োজন হয়। তাহলে নিজে রান হওয়ার জন্য মেমোরির প্রয়োজন হবে। আবার ওই প্রোগ্রামটা, যে প্রোগ্রামটাকে রান করবে, সেটার জন্য মেমোরি স্পেসের দরকার হবে। তাহলে এইজন্য এটাকে বলা হয়েছে যে অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয়। তো এগুলা ছিল হচ্ছে ৩য় প্রজন্মের ভাষার অসুবিধা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে যেহেতু সময় নেই, আমরা ৩য় প্রজন্ম পর্যন্ত দেখলাম। আরো ২ টা জেনারেশন নিয়ে আমরা আলোচনা করব, 4th জেনারেশন এবং 5th জেনারেশন। তো আশা করি ১ম থেকে ৩য় প্রজন্মের ভাষার সুবিধা অসুবিধা এবং ১ম থেকে ৩য় প্রজন্ম ভাষাগুলা কি, কি সেই জিনিসগুলা তোমরা বুঝতে পেরেছো। তো এগুলা নিয়ে তোমরা স্টাডি করো। যেহেতু আমরা ফিজিক্যালি ক্লাস করতে পারছি না, ভার্চুয়ালি আমরা যে ক্লাসগুলা করছি, ক্লাসগুলা আশা করি তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদি না বুঝো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করো। প্রত্যেকটা ক্লাসের শেষে এই কথা বলি। তারপর অনেকে হয়তো ক্লাসগুলা তোমরা গুরুত্ব সহকারে দেখো না বা দেখতে চাও না। যদি ক্লাসগুলা তোমরা নিয়মিত দেখো, তোমাদেরই উপকার হবে। তাই তোমাদের উপকারের জন্যই আশা করি যে তোমরা রেগুলার ক্লাসগুলা দেখবে এবং ক্লাসগুলা থেকে যেগুলা বুঝতে পারবে না, যে টার্মগুলা, সেগুলা কমেন্টের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে তোমরা আমাদেরকে জানাতে পারো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।